তাইওয়ান ঘিরে চীনের ব্যাপক সামরিক মহড়া, বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কঠোর বার্তা বলছে বেইজিং। আন্তর্জাতিক রীতিনীতির জন্য হুমকি আখ্যা তাইপের। সিরিয়ায় আসাদপন্থী কর্মকর্তাদের মুক্তির দাবিতে বিভিন্ন শহরে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশত। 10 মাসের মধ্যে পঞ্চমবার যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে করবেন বৈঠক। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার আশা। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি চূড়ান্ত পর্যায়ে, জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প। পুতিনের সঙ্গে ফলপ্রসূ দাবি মার্কিন প্রেসিডেন্টের। এবং দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, সরাসরি পর্যবেক্ষণ করেন কিম জং উন। লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার দাবি পিয়ংইয়ংয়ের। তাইওয়ান ঘিরে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন। জাস্টিস মিশন 2025 নামের এই মহড়ায় অংশ নিচ্ছে চীনের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও রকেট ফোর্স। বেইজিং বলছে এই মহড়া বিচ্ছিন্নতাবাদী শক্তি ও বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা। এদিকে এই মহড়াকে আন্তর্জাতিক রীতিনীতির জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে তাইওয়ান। তাইওয়ানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কড়া বার্তা দিল চীন। স্থানীয় সময় সোমবার সকালে দ্বীপটির চারপাশে বড় ধরনের সামরিক মহড়া শুরু করে বেইজিং। বিচ্ছিন্নতাবাদী শক্তি ও বাহ্যিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিতে এই মহড়া বলে জানায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাস্টিস মিশন 2025 নামের এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীনের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও রকেট ফোর্স। চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তাইওয়ানের চারপাশের 5টি অঞ্চলে স্থল, আকাশ ও সমুদ্র পথে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে লাইভ ফায়ার মহড়া। তাইওয়ান প্রণালী সহ দ্বীপটির উত্তর, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলে এই অনুশীলন চলবে। মহড়ায় দ্বীপটির গুরুত্বপূর্ণ বন্দর ও এলাকা অবরোধ এবং দখলের অনুশীলন করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মহড়ার অংশ হিসেবে মঙ্গলবার 10 ঘন্টার জন্য তাইওয়ানের আশপাশের 5টি অঞ্চলে আকাশ ও সমুদ্র পথে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নিরাপত্তার স্বার্থে বেসামরিক জাহাজ ও বিমানকে ওই এলাকায় প্রবেশ না করার আহ্বান জানানো হয়েছে। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার 11 দিনের মাথায় এই সামরিক তৎপরতা শুরু করল চীন। বিশ্লেষকদের মতে, চীনের এই মহড়া নিয়মিত প্রশিক্ষণ আর বাস্তব হামলার প্রস্তুতির সীমারেখা ক্রমেই ঝাপসা করছে, যাতে প্রয়োজনে খুব অল্প সতর্কতার মধ্যেই বড় অভিযান চালানো যায়। তাইওয়ান এই মহড়াকে আন্তর্জাতিক রীতিনীতির জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনা যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ শনাক্তের পর তারা নিজস্ব বাহিনী ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, শক্তি দিয়েই শান্তি নিশ্চিত করতে হবে। চীন বারবারই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব মহড়া নিয়মিত প্রশিক্ষণের চেয়ে অনেক বেশি, যা ভবিষ্যৎ সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। সিরিয়ার একাধিক শহরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। লাতাকিয়া, তার্তুস ও জাবালেহ শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন, এর মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশত মানুষ। তবে বিক্ষোভকারীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। সিরিয়ার উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে রোববার সহিংস সংঘর্ষে রূপ নেয় আলাউইত সম্প্রদায়ের বিক্ষোভ। লাতাকিয়া, তার্তুস ও জাবলে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন হতাহত হন। শুক্রবার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় 8 জন নিহত হওয়ার 2 দিন পরই দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন আলাউইত ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল। তার ডাকে সাড়া দিয়ে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ রাজপথে নামেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে থাকা আটক সেনা কর্মকর্তাদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় লাতাকিয়া ও তার্তুসে ফেডারেল শাসন ব্যবস্থা চালুর দাবিতেও স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে লাতাকিয়ার আজহারি গোল চত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। একই সময় তার্তুসের বানিয়াস এলাকায় আল আনাজা পুলিশ স্টেশনে বোমা হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হন। তবে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। তাদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। বিশ্লেষকদের মতে, গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সিরিয়ার রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভাজনের ক্ষত এখনও গভীর।
এদিকে আসাদ সরকারের সময়কার পুরনো নোট তুলে নিয়ে নতুন নোট চালুর সিদ্ধান্ত নিয়েছে দামেস্কো। আগামী বছর 1 জানুয়ারি থেকে 90 দিনের মধ্যে শুরু হবে নোট বদলের প্রক্রিয়া। লক্ষ্য দুর্বল সিরিয়ান পাউন্ডকে শক্তিশালী করা। কিছু বিষয়ে জটিলতা থাকলেও রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মারে লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প কথা বলেন। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প জানান, যুদ্ধ বন্ধে আন্তরিক রাশিয়া। আর মস্কো বলছে দুই নেতা অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে একমত হয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মারে লাগো রিসোর্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে ভূখণ্ড ছাড়ার বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে। কিয়েভের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি প্রায় শেষ দিকে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় জেলেনস্কি বলেন, ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা ইস্যুতে বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। পরে টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এ বিষয়ে আগামী সপ্তাহে আবারও মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বৈঠক হবে বলেও উল্লেখ করেন তিনি। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবন্ধে রাশিয়া আন্তরিক উল্লেখ করে পুতিনের সঙ্গে তার ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ ছিল বলে দাবি করেন ট্রাম্প। আর মস্কো জানায়, দুই নেতা অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে একমত হয়েছেন। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি পর্যবেক্ষণে এ পরীক্ষা চালানো হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন KRT। কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে ছোড়া এ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে শনিবার উত্তর কোরিয়ার সংবিধান প্রণয়নের বার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন কিম। তার ওই বক্তব্যের পরপরই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে গত 10 মাসের মধ্যে পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি, সিরিয়ায় ইসরায়েলি অভিযান আর ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেই নেতানিয়াহুর এই সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নেতানিয়াহুর প্রকাশ্য বন্ধুত্ব থাকলেও আড়ালে বাড়ছে মতপার্থক্য। প্রশ্ন উঠছে, ওয়াশিংটন ও তেল আবিব কি একই কৌশলে হাঁটছে? রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছান ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ফ্লোরিডার মারে লাগো রিসোর্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা। হোয়াইট হাউসে নয়, ছুটিতে থাকা ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্টেই হচ্ছে এই গুরুত্বপূর্ণ আলোচনা। গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্পন্ন করতে চায় ওয়াশিংটন, যদিও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে প্রতিদিনই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। ট্রাম্প নেতানিয়াহু সম্পর্ক দীর্ঘদিনের ঘনিষ্ঠ হলেও পুরোপুরি মসৃণ নয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ইসরায়েল পায় জেরুজালেম স্বীকৃতি, গোলান মালভূমি নিয়ে সমর্থন এবং UNRWA তহবিল বন্ধের মতো সিদ্ধান্ত। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প কিছু ইস্যুতে প্রকাশ্যে ভিন্নমত জানালেও গাজায় নতুন করে যুদ্ধ শুরুর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকে। গাজা ইস্যু ছাড়াও আলোচনায় আসে সিরিয়া ও ইরান প্রসঙ্গ। সিরিয়ায় নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ট্রাম্প, কিন্তু ইসরায়েল সেখানে সামরিক অভিযান বাড়িয়েছে। অন্যদিকে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন তেল আবিব। মার্কিন গণমাধ্যম বলছে, ইরানে আরও হামলার জন্য ট্রাম্পকে উস্কানি দিতে পারে নেতানিয়াহু। যদিও নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরতে যাওয়া ট্রাম্পের জন্য বিষয়টি বেশ জটিল। তেল আবিবের প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক সমর্থন এখনও শক্ত। এরই মধ্যে ইসরায়েলকে $60 কোটি সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। তবে বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যেখানে অর্থনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতা চায়, সেখানে ইসরায়েল আঞ্চলিক আধিপত্যে জোর দিচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের কৌশলগত দূরত্ব বাড়াতে পারে। নর্ডিক অঞ্চলে শীতকালীন শক্তিশালী ঝড় জোহানেসের আঘাতে সুইডেনে মৃতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। ঝড়ের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শুধু সুইডেনেই বিদ্যুৎ বিচ্ছিন্ন 40,000-এর বেশি বাড়ি। যোগাযোগ ব্যবস্থাতেও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফিনল্যান্ডের বিমানবন্দরের তীব্র বাতাসে 2টি বিমান রানওয়ে থেকে ছিটকে বরফের স্তূপে আটকে পড়ে, যদিও কোনো যাত্রী এতে আহত হননি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
শীতের আগমনের পরপরই উত্তর ইউরোপ জুড়ে তীব্র শীতকালীন ঝড়ের তাণ্ডব দেখা দিয়েছে। নর্ডিক অঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড় জোহানেসের আঘাত হানার পর সুইডেনের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ঝড়ের কবলে পড়ে দেশটির দক্ষিণাঞ্চলের কুংসবার্গেট স্কি রিসোর্টে গাছ চাপা পড়ে প্রাণ হারান 50 এক ব্যক্তি। এছাড়া মাঠ পর্যায়ে কাজ করার সময় দুর্ঘটনায় আঞ্চলিক বিদ্যুৎ কোম্পানির এক কর্মীর মৃত্যু হয়। ঝড়ের প্রভাবে সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডের অসংখ্য ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু সুইডেনেই 40,000-এর বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। নরওয়ের উত্তরাঞ্চলীয় নর্ডল্যান্ড অঞ্চলে আবহাওয়া সংক্রান্ত 200-এর বেশির ঘটনায় সাড়া দিয়েছে ফায়ার সার্ভিস। সেখানে প্রায় 23,000 বাড়িতে বিদ্যুৎ নেই। ফিনল্যান্ডে ঝড়ে 33,000-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। কিছু এলাকায় ঝড়ের তীব্রতা কমলেও কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। ঝড়ের প্রভাবে সড়ক, রেল, ফেরি ও বিমান চলাচল ব্যাহত হয়। সুইডেনে বহু ট্রেন চলাচল স্থগিত করা হয়। বাতিল করা হয়েছে বিভিন্ন রুটের ট্রেন। ফিনল্যান্ডের কিটিলা বিমানবন্দরে তীব্র বাতাসে 2টি বিমান রানওয়ে থেকে ছিটকে বরফের স্তূপে আটকে পড়ে, যদিও কোনো যাত্রী এতে আহত হননি। সুইডিশ পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে ঝড়ের কারণে স্থানীয় সময় রোববার দুপুর পর্যন্ত অনেক ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।